গল্পটা ঠিক সেখান থেকেই কন্টিনিউ হয়। 2 দিন পেরিয়ে গেছে সেই প্লেনটা ক্র্যাশ হয়েছে এবং সমস্ত লোকেরা আইল্যান্ডে এই আশা নিয়ে বেঁচে আছে যে হয়তো কেউ না কেউ এসে তাদের উদ্ধার করবে। আমরা এর আগে জ্যাককে দেখেছি যে ওই অসুস্থ লোকটাকে সাহায্য করছিল, এমনকি সে এই কাজটা করার জন্য হার্লিরও সাহায্য চায়। আসলে জ্যাক ওই আহত লোকটার পেটের ভেতর থেকে সেই লোহার টুকরোটা বের করার চেষ্টা করছিল, কিন্তু আমরা দেখি যে হার্লি সেখানে রক্ত দেখতে পেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং জ্যাক সেখানে একা একাই ওই লোকটার চিকিৎসা করে এবং তার সেই আহত জায়গাটাকে স্টিচ করে দেয়। সেই লোকটার এখন জ্ঞান ফিরেছে এবং আমরা সেখানে দেখতে পাই যে এই লোকটা সারাক্ষণ একটা মেয়ের কথা জিজ্ঞেস করে যাচ্ছে। এমনকি সেই আহত লোকটা সেখানে জ্যাককে তার কোটের পকেটটা চেক করতে বলে এবং সেখান থেকে সেই অপরাধীর ছবি জ্যাক খুঁজে পায়। আসলে এই আহত লোকটা একজন ইউএস মার্শাল এবং সে এলএ অব্দি অর্থাৎ লস অ্যাঞ্জেলেস অব্দি একটি অপরাধীকে নিয়ে যাচ্ছিল এবং জ্যাক যেই মুহূর্তে সেই অপরাধী ছবিটা দেখে সে আকাশ থেকে পড়ে, কারণ সে বুঝতে পেরে যায় যে আসলে ওই ছবিগুলো কেটের, অর্থাৎ কেটি হচ্ছে তাদের মধ্যে সেই অপরাধী। এরপরেই রাতের বেলা আমরা দেখি যে হার্লি সেই ঘরটাতে আসে যেখানে জ্যাক ওই আহত মার্শালের চিকিৎসা করছিল। হার্লি এসে সেখানে ওই আহত লোকটাকে দেখে বলে যে এর অবস্থা তো খুব খারাপ, এ কি আদৌ বাঁচবে? এর উত্তরে জ্যাক বলে যে আমি ওর চিকিৎসা করছি, অ্যান্টিবায়োটিকও তাদের কাজ করছে এবং খুব তাড়াতাড়ি হয়তো ইনি সুস্থ হয়ে যাবে। ইতিমধ্যেই হার্লির নজর নিচে একটি ছবির ওপরে পড়ে এবং আসলে সেটা কেটের ছবি ছিল। হার্লিও এখন বুঝতে পেরে যায় যে কেট কত বড় একজন অপরাধী। এটা দেখে সে জ্যাককে এই ছবিটা দেখায়, কিন্তু জ্যাক তো আগে থেকেই এটা জানতো। এরপরেই হার্লি জ্যাককে জিজ্ঞাসা করে যে তোমার কি মনে হয় কেট এমন কি অপরাধ করে থাকতে পারে? এর উত্তরে জ্যাক তখনই বলে যে এটা আমার দেখার দায়িত্ব নয়, কেট যাই করে থাকুক না কেন তার শাস্তি আইন দেবে। সিনটা এখান থেকেই শিফট হয় সাইদ এবং কেটদের ওপরে, যারা ট্রান্সমিশন পাঠানোর জন্য জঙ্গল থেকে দূরে গেছিল। তারা সেখান থেকে কোনো সিগন্যাল ট্রান্সমিট করতে পারেনি, কারণ সাইদ এইটা সেখানে গিয়ে জানতে পারে যে এই আইল্যান্ড থেকেই একটি মহিলা বিগত 16 বছর ধরে একটি সিগন্যাল পাঠাচ্ছে, কিন্তু তার কোনো রিপ্লাই আসেনি এবং যেহেতু সেই আইল্যান্ড থেকে অলরেডি একটা সিগন্যাল পাঠানো, সেই কারণে তারা আর সিগন্যাল পাঠাতে পারে না এবং এরপরেই তারা ফিরে আসার সিদ্ধান্ত নেয়। কিন্তু ফিরতে ফিরতে সেখানে সন্ধে নেমে আসে, সেই কারণে সাইদ সকলকে বলে যে আমাদের এই মুহূর্তে জঙ্গল ক্রস করা উচিত হবে না, সেই কারণে আমাদের এইখানেই ক্যাম্প খাটিয়ে রাতটা কাটিয়ে নেওয়া উচিত। কিন্তু সেখানে সয়ের সাইদের কথা মানতে চায় না। সে বলে যে আমি রাতের অন্ধকারে জঙ্গল ক্রস করতে ভয় পাই না, কিন্তু সাইদ বারবার তাকে বোঝানোর চেষ্টা করে যে সেখানে কোনো জঙ্গলি জন্তু থাকতে পারে, কিন্তু সয়ের কোনো রকম ভাবেই মানছিল না। সে সাইদকে তার বন্দুকের গুলিগুলো ফেরত দিতে বলে, কিন্তু কেটের অনেক করে বোঝানোর পরে সয়ের সেখানে রাত কাটাতে মেনে যায়। এর পরের সিনেই আমরা দেখি যে সাইদ অনেক চেষ্টা করে এটা খুঁজে বের করার যে তারা ক্র্যাশটা ঠিক কোথায় করেছে, কিন্তু এই লোকেশনটা খুঁজে বের করা এতটাও সহজ হবে না। আর সেখানে সকলের মাথায় একটাই চিন্তা ঘুরছিল যে সেই মহিলার রেস্কিউ পাঠানো সেই সিগন্যালটা ঠিক কোথা থেকে এসেছে। এরপরে বোন সেখানে সাইদকে বলে যে আমরা ফিরে গিয়ে সকলকে এই ব্যাপারে জানিয়ে দেব, কিন্তু তখনই উত্তরে সাইদ বলে যে এটা আমরা করব না, কারণ সকলকে যদি আমরা সত্যিটা বলে দিই তাহলে তারা বেঁচে থাকার আশাটাই হারিয়ে ফেলবে। সেই কারণে সেখানে সকলেই এই কথাটায় রাজি হয় যে তারা তাদেরকে মিথ্যে বলবে। এরপরই রাতের বেলা যখন সবাই ঘুমোচ্ছিল, আমরা বোনকে দেখি যে সয়ারের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে বন্দুকটা চুরি করে, কিন্তু তারপরেই যখন সে সাইদের কাছ থেকে সেই গুলিগুলো নিতে যাবে তখনই সকলে জেগে যায়। শেনেন সেখানে বোনের উপরে চিৎকার করতে থাকে। সে সাইদকে বলে যে এ তো বন্দুক চালাতেই জানে না, তো এইগুলোকে নিয়ে কি করবে?
কিন্তু বোন তখনই বলে যে এই জঙ্গলটা ভীষণ খতরনাক, এখানে আমি নানা ধরনের আজেবাজে আওয়াজ শুনেছি, সেই কারণে কাউকে একজনকে তো পাহারা দিতে হবে। এই প্রস্তাবে সকলেই রাজি হয় এবং সেই কারণে বন্দুক এবং গুলি সবকটাই কেটের হাতে তুলে দেওয়া হয়। আসলে সকলে এটাই ভাবছিল যে কেট একটা খুবই সাধাসিধে মহিলা। পরের দিনকে সকালেই আমরা দেখি যে তারা সকলে মিলে সেই বিচে ফিরে এসেছে এবং সাঈদ সমস্ত লোকেদের একজোট করে এটা জানায় যে তাদের কাছে ট্রান্সমিটারটা আছে, কিন্তু সেটার ব্যাটারি শেষ, সেই কারণে তাদেরকে এটাকে আবার কোনো রকম ভাবে চার্জ করে ট্রান্সমিট সিগন্যাল পাঠাতে হবে। সাঈদ সেখানে এও সকলকে জানায় যে যদি কারোর কাছে ব্যাটারি অথবা মোবাইল ফোন অথবা ওয়্যারলেস চার্জার যা কিছুই থাকুক না কেন সেটা যেন তাকে দিয়ে দেওয়া হয়। এছাড়াও সাঈদ এটাও সকলকে জানায় যে যেহেতু তারা এখন অনেক দিন এখানে ফেঁসে আছে, তাদের সমস্ত পানীয় জল আর খাবার শেষ এবং সেই কারণেই সকলকে 3টে গ্রুপের মধ্যে ভাগ হতে হবে। প্রত্যেকটি গ্রুপের একটি করে লিডার থাকবে এবং এক একটা গ্রুপ জল, খাবার এবং বাড়ি তৈরি করবে। এরপরেই আমরা দেখি যে কেট জ্যাকের কাছে যায় এবং গিয়ে তাকে বলে যে তার নাকি তাকে কিছু বলার আছে। এই কথাটা শুনে জ্যাক ভাবছিল যে কেট হয়তো তার সত্যির কথাটা তাকে জানাবে, কিন্তু কেট সেখানে ওই ট্রান্সমিট করা সিগন্যাল এবং সেই মহিলাটার ব্যাপারে জানায়। আসলে এই কথাটা কেট আর কাউকে বলতে পারবে না, সেই কারণে সে জ্যাককে এটা জানায়। এরপরেই আমরা হার্লি আর জ্যাককে দেখি যারা এখন একটা টিম হয়ে কাজ করছে এবং সেখানেই হার্লি জ্যাককে জিজ্ঞাসা করে যে কেট কি তোমায় কিছু বলল? এর উত্তরে জ্যাক হার্লিকে জানায় যে না, আর এই ব্যাপারে আমার কোনো ইন্টারেস্টও নেই, যেটা শুনে হার্লিও তার সঙ্গে একমত হয় এবং এরপরেই জ্যাক হার্লিকে একটা ঘর থেকে অ্যান্টিবায়োটিক আনতে পাঠায়, কিন্তু সেই ঘরটার মধ্যে চারিদিকে মৃতদেহ পড়েছিল। এগুলো দেখে হার্লির ভয় লাগে, সেই কারণে জ্যাক বলে যে তুমি অন্য কাজগুলো করে নাও, এটা আমি করে নিচ্ছি। এরপরেই জ্যাক যখন সেই ঘরে যায় সেখানে সে সয়ারকেও দেখতে পায় এবং সয়ার সেই মৃতদেহগুলোর থেকে জিনিসপত্র চুরি করছিল। এটা দেখে সে সয়ারকে জিজ্ঞাসা করে যে তুমি এই মৃত মানুষদের থেকে জিনিসপত্র চুরি করে বাড়িও নিয়ে যাবে? এর উত্তরে সয়ার হেসে বলে যে তোমার কি মনে হয় যে তুমি এই জঙ্গল থেকে বেঁচে বাড়ি ফিরবে? এই প্রশ্নটাকেই জ্যাক পাল্টে সয়ারকে করে এবং এর উত্তরে সয়ার হেসে বলে যে আমি এখন জঙ্গলে আছি, আমি ফিরবো কিনা জানি না, কিন্তু এই জঙ্গলে আমাকে বাঁচিয়ে রাখার জন্য যা যা করণীয় আমি সেই সব কিছুই করব। এরপরেই সিনটা শিফট হয় বাইরের লোকেদের উপরে, যারা সমস্ত লাগেজ এক জায়গায় একজোট করছিল। সেখানে ক্লেয়ারও একটা লাগেজ টেনে আনার চেষ্টা করে, কিন্তু তখনই চার্লি তার কাছে গিয়ে তার সাহায্য করে। সেখানেই কথায় কথায় চার্লি ক্লেয়ারকে জিজ্ঞাসা করে যে তোমার পেটে যে রয়েছে তার বাবা কি এই প্লেনে ছিল? এর উত্তরে ক্লেয়ার বলে যে না, আমার কোনো স্বামী নেই। কিন্তু এই কথাটা শুনে চার্লি খুব একটা অবাক হয় না, উল্টে সে সেখানে ক্লেয়ারকে বলে যে তুমি ঠিকই বলেছ, একজন পুরুষের এখন কি বা প্রয়োজন। অন্যদিকে আমরা জিন আর স্যানকে দেখি। স্যান এখন অনেক নোংরা হয়ে গেছে, সেই কারণে জিন তাকে বলে যে তুমি একটু গিয়ে ফ্রেশ হয়ে নাও এবং এটা দেখেই আমরা বুঝতে পারি যে জিন আদতে খুব একটা খারাপ লোক নয় এবং সে তার স্ত্রীকে যথেষ্ট ভালোবাসে। এরপরেই আমরা হার্লিকে দেখি যার সামনে হঠাৎ করে কেট চলে আসে। তাকে দেখে হার্লি ভীষণ ভয় পেয়ে যায়, এছাড়াও সে কেটের হাতে সেই বন্দুকটা দেখে ফেলে। আর এরপরেই যখন কেট একটু সুযোগ পায় সে ওই জায়গাটায় যায় যেখানে সেই মার্শালটা পড়ে রয়েছে। সেই মার্শালের কাছে গিয়ে কেট তাকে দেখতেই যাবে, কিন্তু তখনই সে কেটের গলাটা টিপে ধরে। কেট কোনোভাবেই নিজেকে ছাড়াতে পারে না এবং তখনই ঠিক সময়ে সেখানে জ্যাক চলে আসে। জ্যাক মার্শাল আর কেটকে আলাদা করে এবং সে কেটকে জিজ্ঞাসা করে যে সে এমন কি বলল যার কারণে মার্শাল এইভাবে উত্তেজিত হয়ে গেল। এর উত্তরে কেট জানায় যে সে তো কিছুই বলেনি এবং সে শুধুমাত্র তার কাছে গিয়ে সে কেমন আছে এটা দেখতে চাইছিল এবং মার্শাল তখনই তার গলা চিপে ধরে।
কিন্তু এরপরেই দেখা যায় যে মার্শালের সেখানে ভীষণ জ্বর চলে আসে। এটা দেখে কেট জ্যাককে বলে যে এই মার্শাল এইভাবে কতদিন তরপাতে থাকবে, এমন কোনো উপায় নেই যাতে একে মেরে ফেলা যায় এবং তার সমস্ত যন্ত্রণা থেকে সে রেহাই পেয়ে যাবে। কিন্তু জ্যাক এসব শুনে রেগে মেগে কেটকে বলে যে আমার কাছে আর কোনো উপায় নেই, এই মার্শাল হয়তো 2 থেকে 3 দিন আরো বেঁচে থাকবে। এবং সে কেটকে তখনই এটাও জানায় যে সে তার ওই মার্কশট গুলো দেখে ফেলেছে। অর্থাৎ কেট এবার বুঝে যায় যে জ্যাক তার সত্যি পরিচয়টা জেনে ফেলেছে। এরপরেই দেখা যায় যে সেই আইল্যান্ডে মুষলধারে বৃষ্টি নামে এবং সকলেই সেই বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য একটা নিরাপদ আশ্রয় খোঁজে। এবং এমনই এক নিরাপদ আশ্রয় আমরা ওয়াল্টার আর মাইকেলকে দেখি। সেখানে মাইকেল তার ছেলেকে জিজ্ঞাসা করে যে তুমি ওই অচেনা লোকটার সঙ্গে সবসময় ঘোরো কেন? আসলে মাইকেল মিস্টার জনের কথা বলছিল। ওয়াল্টার তখনই জানায় যে ওনার নাম মিস্টার জন লগ এবং তিনি খুব ভালো একটা লোক, সে আমার খুব ভালো বন্ধু হয়ে উঠেছে, এমনকি সে আমাকে একটা সিক্রেট কথা বলেছে। মাইকেল এটা শুনে তখনই ওয়ার্ল্ডকে জিজ্ঞাসা করে যে কি সেই সিক্রেট। এর উত্তরে তখন ওয়ার্ল্ড বলে যে উনি আমায় জানিয়েছে যে এই সমস্ত ম্যাজিক্যাল জিনিসপত্র আসলে হয়। এই সমস্ত কিছু শুনে মাইকেল তার ছেলে ওয়ার্ল্ডকে বলে যে তুমি ওই লোকটার থেকে দূরে থাকো, আমিও তো তোমার বন্ধু, তুমি আমার সাথেও তো সময় কাটাতে পারো। এইটা শুনে ওয়ার্ল্ড উল্টে রেগে মেগে তার বাবাকে বলে যে তুমি যদি আমার সত্যি বন্ধু হতে তাহলে ভিনসেন্ট অর্থাৎ আমার কুকুরটাকে খুঁজে দিতে। এবং এর উত্তরে মাইকেল বলে যে একবার এই বৃষ্টিটা থামলে আমি নিজে জঙ্গলে গিয়ে ভিনসেন্টকে খুঁজে আনবো। কিন্তু মাইকেল যেই মুহূর্তেই এই কথাটা ওয়ার্ল্ডকে বলে ঠিক তখনই বৃষ্টিটা থেমে যায় এবং মাইকেলকে না চাইতেও জঙ্গলে ভিনসেন্টকে খুঁজতে যেতে হয়। কিন্তু বেশ খানিকটা গভীরে যাওয়ার পরে হঠাৎই মাইকেল কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায় যেগুলো তার দিকে ধেয়ে আসছে। এটা দেখে মাইকেল ভীষণ ভয় পেয়ে যায় এবং সে আবার ওই আইল্যান্ডের দিকে ফিরে আসে। কিন্তু সেখান থেকে দৌড়াতে দৌড়াতে মাইকেল ভুলবশত সেই জায়গাটায় চলে আসে যেখানে জিনের স্ত্রী স্যান স্নান করছিল। এখানে দুজনই খুবই একটা অকওয়ার্ড সিচুয়েশনে ফেসে গেছে এবং মাইকেল সেখান থেকে ক্ষমা চেয়ে চলে যায়। অন্যদিকে সেই আইল্যান্ডে আমরা জন লককে দেখি এবং তার পাশ দিয়ে যখন চার্লি যাচ্ছিল তখন সে মিস্টার জনকে দেখে তার পাশে বসে। চার্লি এরপরে মিস্টার জনকে দেখে জিজ্ঞাসা করে যে আপনি এটা কি করছেন? এর উত্তরে মিস্টার জন বলে যে আমি একটা সিটি বানাচ্ছি। এইভাবেই আরো একটা দিন কেটে যায় এবং আমরা সেই অসুস্থ মার্শালকে দেখি যে যন্ত্রণার কারণে ছটফট করছে এবং চিৎকার করছে। আর তার সেই চিৎকার শুনে বাকি সমস্ত লোকেরা আরো ভয়ভীত হচ্ছে। সেখানে এরপরেই সাইদ আসে জ্যাকের কাছে এবং সে তখনই তাকে জিজ্ঞাসা করে যে এমন কি কোনো উপায় আছে যেটা দিয়ে আমরা ওই লোকটাকে সাহায্য করতে পারি। কিন্তু এর উত্তরে জ্যাক সোজাসুজি তার মুখে বলে দেয় যে না, এর কোনো উপায় নেই। সিনটা এখান থেকেই শিফট হয় রাতের বেলা এবং আমরা দেখি যে সয়ার কেটের কাছে আসে। সেখানে এসে সয়ার কেটকে ধন্যবাদ জানায় আর সয়ার কেটকে এই কারণেই ধন্যবাদ বলে কারণ কেট তার থেকে সেই জঙ্গলে ওই বন্দুকটা নিয়ে নিয়েছিল। এইসব শুনে কেট যখন সয়ারকে এর কারণটা জিজ্ঞাসা করে তখনই সয়ার বলে যে সারা দিন ওই মার্শালটা যেইভাবে যন্ত্রণায় ছটফট করেছে, আমার কাছে বন্দুক থাকলে আমি তাকে মেরে তাকে শান্তি দিতাম, কিন্তু বন্দুকটা এখন আমার কাছে নয় তোমার কাছে আছে। আর এমনিতেও সেই মার্শালটা যে বাঁচবে এমনও কোনো গ্যারেন্টি নেই। এইসব শুনে কেট একেবারে নিস্তব্ধ থাকে, সে সয়ারকে কোনো উত্তর দেয় না। অন্যদিকে টেন্টের মধ্যে আমরা সেই মার্শালকে দেখি যার অবস্থা সত্যি এখন ভীষণ খারাপ। তার ইন্টারনাল ব্লিডিং আর থামছে না, এমনকি ইনফেকশন গুলো খুব খারাপ ভাবে ছড়িয়ে গেছে এবং সেখানেই সেই মার্শাল জ্যাককে বারবার করে বোঝায় যে তারা যেন ওই মেয়েটা অর্থাৎ কেটের উপরে বিশ্বাস না করে। সে তাদের মন গলানোর চেষ্টা করবে, তাদেরকে অন্য কথা বলে তার কথায় বিশ্বাস করানোর চেষ্টা করবে, কিন্তু ভুলেও যেন তার ফাঁদে কেউ পা না দেয়।
সেই মার্শাল জ্যাককে এরপরেই বলে যে আমি একবার শেষবারের মতো ওই কেটের সঙ্গে দেখা করতে চাই। আর জ্যাক এটা খুব ভালো করেই জানতো যে মার্শালটা মারা যাবে, সেই কারণে সে কেটকে শেষবারের জন্য তার সামনে আনে। আসলে কেট আর সেই মার্শাল যখন প্লেনে ছিল তখনই কেট সেই মার্শালকে বলে যে সে তার উপরে একটা উপকার করবে কিনা, এবং এর পরের কথাটাই সে বলতে যাবে আর ঠিক তখনই সেই প্লেনটা ক্র্যাশ করে। এবং আসলে কেট মার্শালকে বলতে চাইছিল যে তাকে যেই লোকটা ধরিয়ে দিয়েছে তাকে যেন তার ইনাম অর্থাৎ পুরস্কার দিয়ে দেওয়া হয়। অন্যদিকে আমরা সেই টেন্টের বাইরে জ্যাক আর হার্লিকে দেখি। তখন অবধি হার্লি জানতো না যে টেন্টের ভেতরে কেট আছে, কিন্তু যখনই সে জানতে পারে সে জ্যাককে জানায় যে আজ সকালবেলায় সে কেটের হাতে বন্দুক দেখেছিল। এবং এটা শোনা মাত্রই জ্যাক দৌড়ে সেই টেন্টে যেতেই যাবে, কিন্তু তখনই ওপার দিয়ে কেট বেরিয়ে আসে। আর তার বেরোনোর পরেই একটা গান শটের আওয়াজ আসে, আর ঠিক তারপরেই সেই টেন্টের ভেতর থেকে সয়ার বেরোয়। জ্যাক ভেতরে গিয়ে দেখে যে ওই মার্শালটা এখনো বেঁচে আছে। সে সয়ারকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় গুলি চালিয়েছো? এর উত্তরে সয়ার বলে যে আমি তো ওর হার্টে গুলি মেরেছি। কিন্তু তখনই জ্যাক জানায় যে সে মিস করে গেছে এবং সেই গুলিটা তার লাংসে গিয়ে লেগেছে। এটা শুনে সয়ার আরো বেশি ভয় পেয়ে যায়, কারণ সে জানতো যে মার্শালের মরতে এখনো বেশ খানিকটা সময় লাগবে। এই সমস্ত দেখে জ্যাকও খুব রেগে যায় এবং সে সয়ারকে এই মুহূর্তে এই টেন্ট ছেড়ে বেরিয়ে যেতে বলে। কিন্তু সেই মার্শালের বেশি সময় লাগেনি মারা যেতে, সে ঘন্টা খানেকের মধ্যেই তার নিঃশ্বাস ত্যাগ করে। জ্যাক এখন আরো ভেঙে পড়েছে, কারণ বিগত 2-3 দিন ধরে সে এই মার্শালকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিল, আর আজ সে মারা গেছে অথবা তাকে মেরে দেওয়া হয়েছে। এখান থেকে আমরা গল্পটা একটু পাস্টে নিয়ে যাব। এর ফলে আমরা কেট এবং সেই মার্শালের মাঝে সম্পর্কটা একটু ভালোভাবে বুঝতে পারবো। পাস্টে আমরা কেটকে একটা অস্ট্রেলিয়ান ফার্মে রাত কাটাতে দেখি। আসলে সে যেই জায়গাটায় ছিল সেটা একটা চাষির ছিল এবং সে বিনা পারমিশনে ওখানে শুয়েছিল। কিন্তু চাষিটা দেখতে পেয়ে কেটকে জিজ্ঞাসা করে যে তুমি কে? এর উত্তরে কেট বলে যে আমি আসলে একটা ট্যুরিস্ট, আমি এখানে ঘুরতে এসেছি। এই সমস্ত কিছু শুনে সেই চাষিটা কেটকে তার ঘরে আমন্ত্রণ জানায়, তাকে ব্রেকফাস্ট দেয় এবং সেখানেই সেই চাষিটা কেটকে একটা অফার দেয়। সে বলে যে সে এখানে একা এবং কেট যদি তার ধান এবং সমস্ত চাষবাস কাটতে তার সাহায্য করে তাহলে সে কেটকে অনেকগুলো টাকা দেবে, তার ফলে সে বাইরে আরো ভালোভাবে ঘুরতে পারবে। সেখানে কেট সেই চাষির এই অফারটা অ্যাকসেপ্ট করে এবং 1 মাস পরে অনেকগুলো টাকা পয়সাও সে পায়। কিন্তু তারপরেই কেটকে যখন সেই লোকটা স্টেশন অব্দি গাড়ি করে ছাড়তে যাবে তখনই কেট জানতে পারে যে আসলে ওই লোকটা তাকে ঠকিয়েছে। সেই লোকটা জানায় যে সে কেটের একটা ওয়ান্টেড পোস্টার দেখে নিয়েছিল এবং কেটের মাথায় প্রায় $25,000 একটা পুরস্কার আছে, এবং সেই লোকটা এও জানায় যে তার খুব টাকার প্রয়োজন, সেই কারণে এটা তাকে করতে হয়েছে। তখনই আমরা দেখি যে মার্শালও সেই গাড়িটাকে ফলো করছিল, কিন্তু কেট সেখানে ওই গাড়িটাকে ফেলে দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ওই গাড়িটায় আগুন ধরে যায় এবং কেট তখনই সেই চাষিটাকে ওই গাড়ি থেকে বের করে আনে, কিন্তু তাকে বাঁচাতে গিয়ে মার্শাল ততক্ষণে কেটকে ধরে ফেলে। এই গল্পটা থেকে আমরা এটা তো বুঝতে পারলাম যে মার্শাল কেটকে কিভাবে ধরেছিল, কিন্তু কেটকে কেন ওয়ান্টেড পোস্টারের মধ্যে দেখা গিয়েছিল আর তার অপরাধটাই বা কি সেটা এখনো অবধি জানানো হয়নি। এরপরে গল্পটা প্রেজেন্টে ফেরে এবং আমরা সেই আইল্যান্ডে মিস্টার জনকে সেই সিটি হাতে বসে থাকতে দেখি। সে জঙ্গলের দিকে মুখ করে সেই সিটিটা বারবার বাজায় এবং খানিকক্ষণ বাদেই উইনসেন্ট জঙ্গল থেকে বেরিয়ে আসে। মিস্টার জন এরপরে উইনসেন্টকে একটা গাছের সঙ্গে বেঁধে মাইকেলকে ডাকতে যায়। মাইকেল আর ওয়াল্ট একসঙ্গেই ঘুমোচ্ছিল, কিন্তু মিস্টার জন শুধু মাইকেলকে আস্তে করে ডাকে। সে মাইকেলকে বলে যে তোমার ছেলের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব হয়েছে, তোমার ছেলে খুব ভালো একটা মানুষ, সে সবেমাত্র তার মাকে হারিয়েছে আর এখন তার তোমাকে প্রয়োজন। আমি ওর কুকুর উইনসেন্টকে খুঁজে নিয়েছি,
তুমি গিয়ে ওই কুকুরটা ওর হাতে তুলে দাও, তাহলে তোমাদের মধ্যে বন্ডিংটা আরো ভালো হবে। এরপরেই সিনটা শিফট হয় কেট আর জ্যাকের ওপরে। সেখানে কেট জ্যাককে তার সমস্ত অপরাধের কথা বলতেই যাবে, কিন্তু তখনই জ্যাক কেটকে বলে যে দেখো, এই প্লেন ক্র্যাশের আগে আমরা কে ছিলাম আর কি করেছি সেটা আর হয়তো কোনো মূল্য নেই। এখান থেকে আমাদের জীবনটাকে একটা নতুন ভাবে শুরু করতে হবে। এবং কেটো সেখানে জ্যাকের এই কথায় সম্মতি জানায়। এবং এই এপিসোডের লাস্টে আমরা হার্লিকে দেখি যে হেডফোনে একটা গান চালিয়ে বসে তার কাজ করছিল, এবং সেই বিচে সমস্ত লোকেরা তাদের আপন মনে নিজেদের কাজ করে যাচ্ছে। আর এর সাথেই লস্ট পার্ট 3 এখানেই শেষ হয়ে যায়।